দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের স্থিরত্ব চ্যাপ্টারে তড়িৎ প্রাবল্য অংশটা নিয়ে আমি আলোচনা করব। এর আগে তোমরা মেকানিক্সের মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারে মহাকর্ষীয় প্রাবল্য নিয়ে পড়েছো। মোস্টলি সেম, এখানে সামান্য একটু ডিফারেন্স আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আসলে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে আলোচনা করি। তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য আমরা দেখো যে কোনো, তোমরা মহাকর্ষে পড়েছো, যে কোনো মাসের অবজেক্ট তার চারপাশে কি করে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করে। আর মহাকর্ষীয় বল অলওয়েজ অ্যাট্রাকটিভ, সে অপর কোনো বস্তুকে সবসময় তার দিকে টানবে। ইট মিনস একটা চার্জিত অবজেক্ট তার সারাউন্ডিংসে কি করে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। এই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো অবজেক্টকে আনলে সে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। যেটা তোমরা ম্যাগনেট, এক টুকরো ম্যাগনেট দিয়ে খুব ভালোভাবে বোঝানো যায়। এক টুকরো ম্যাগনেট কি করে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত তার প্রভাব বিস্তার করে। এই প্রভাবিত অঞ্চলের বাইরে থেকে সে কোনো অবজেক্টকে কি করতে পারে না, অ্যাট্রাক্ট বা রিপেল করতে পারে না। তেমনি ভাবে তড়িৎ ক্ষেত্রে আমরা কি করব, তড়িৎ প্রাবল্য। এখানে দেখো আমরা সাপোজ এখানে একটা চার্জিত অবজেক্ট আছে, এই কি করবে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। ক্ষেত্র তৈরি করা মানে যে নির্দিষ্ট অঞ্চল ব্যাপী সে তার প্রভাব বিস্তার করবে। অন্য কোনো চার্জকে আনলে আকর্ষণ বা বিকর্ষণ বল ওই চার্জটা অনুভব করবে। সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডের কনসেপ্ট অনুসারে দেখো আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই চার্জিত ক্ষেত্রের মধ্যে আমরা যে অন্য কোনো আধানকে আনবো সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। সেগুলো কিছু লাইন বরাবর আকর্ষিত বা বিকর্ষিত হয়। এই লাইনগুলোকে আমরা বলি তড়িৎ বলরেখা, যেটা ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। এটা তো অসংখ্য এবং অগণিত। আর তড়িৎ ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্র তো ভিজুয়ালাইজ না, এটা আমরা কি করি শুধু অনুভব করি। আর যারা একবার সবকিছু তারা তো বুঝতেই পারো তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী। আর এই লাইন অফ ফোর্স গুলো হচ্ছে সম্পূর্ণভাবে কাল্পনিক বা ইমাজিনেটিভ। এই লাইনগুলো বরাবর আমরা তোমাদের যদি ডেফিনেশন করতে হয়, আমি ডেফিনেশনটাই বলে দিচ্ছি। সাপোজ আমি একটা ফ্রি একক ধনাত্মক চার্জ স্থাপন করলাম। একক ধনাত্মক চার্জটাকে এই ক্ষেত্রের মধ্যে আনলে সে কি করবে, একটা বল দ্বারা সে কি করবে, বিকর্ষিত হবে। একটা বল দ্বারা কি করতে হবে, যেহেতু এখানে কোনো সাইন দিনই, তার মানে এটা পজিটিভ চার্জ। এই একটা লাইন বরাবর সে কি করবে, বিকর্ষিত হবে। বিকর্ষিত যে বল দ্বারা সে বিকর্ষিত হবে সেটাই হবে যে এই ক্ষেত্রের সবলতার পরিমাণ, ইট মিনস প্রাবল্যের পরিমাণ। সেটা কিভাবে, সেটা দেখো এখানে আমি একটা চার্জ মানে অল্প কিছু চার্জ রাখলাম। চার্জগুলো রাখলে এখান থেকে নির্গত বলরেখার সংখ্যা স্থাপন 4টা। কিন্তু আমি এখানে যদি অন্য একটা বিন্দুতে যদি একাধিক চার্জ স্থাপন করি তাহলে এখান থেকে নির্গত বলরেখার সংখ্যা হবে অসংখ্য। কয়টা হবে, কতগুলো বলরেখা যাবে সেটা আমরা কি করতে পারি না। এটা আমরা বলি যে অসংখ্য বা অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ ইলেকট্রিক লাইন অফ ফোর্স এদিক দিয়ে পাস করতে পারে। এটা আনকাউন্টেবল। এখন এটাকে যদি তুমি কাউন্টেবল করতে চাও, তোমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে আছে গাউসের সূত্র। গাউসের সূত্রে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, যেটাকে বলা হয় ফ্লাক্স, এই ফ্লাক্স যায়। তাহলে এই ক্ষেত্রের জন্য এই যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, এই ক্ষেত্রের মধ্যে আমি যদি একক ক্ষেত্রফল বিবেচনা করি সেখানে অতিক্রান্ত ফ্লাক্সের সংখ্যা কি হবে, কম হবে। কিন্তু এই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করবে, এখানে চার্জের পরিমাণ বেশি, তাহলে ওখানে একক ক্ষেত্রফল যদি এখানে চিন্তা করো তার মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে কি করে এই ফ্লাক্সের সংখ্যা দিয়ে একক ক্ষেত্রফলের দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের সংখ্যা কি করে তড়িৎ প্রাবল্যের পরিমাণ পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। এখন আমরা দেখো এখানে একক ধনাত্মক চার্জ আনছি, এটাই কনভেনশন বা প্রচলিত। একক ধনাত্মক চার্জকে আমরা কি বলি, টেস্ট চার্জ বা পরখ চার্জ। প্রত্যেকটা চার্জ যদি তার চারপাশে একটা ইনফ্লুয়েন্স স্পেয়ার সৃষ্টি করে, তাহলে এই ধনাত্মক চার্জ তো তার চারপাশে
পাশে একটা স্পিয়ার ইনফ্লুয়েন্স স্পিয়ার তৈরি করবে, তাহলে আমরা এই একক ধনাত্মক চার্জকে বলি যে সর্বনিম্ন মানের চার্জ। সে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি করবে সেটা যেন এই ক্ষেত্রকে প্রভাবিত করতে না পারে, তার জন্যই একক ধনাত্মক চার্জকে আমরা টেস্ট চার্জ বা পরখ চার্জ বলে থাকি। তাহলে দেখো এই একক ধনাত্মক চার্জগুলো যে পথে চলাচল করবে সেই পথটাই হচ্ছে যে তড়িৎ বলরেখা। এটা আনকাউন্টেবল কোয়ান্টিটি। যখন একক ক্ষেত্রফলের সাপেক্ষে আমরা বিবেচনা করি তখন এটা কাউন্টেবল কোয়ান্টিটিতে পরিণত হয়, যেটা গাউসের সূত্র গেলে তোমরা পড়বে। এখন দেখো একক ধনাত্মক চার্জগুলো চলার গতিপথ। আমি এখানে একটা পজিটিভ চার্জ স্থাপন করলাম, কিছু পজিটিভ চার্জ স্থাপন করলাম। ও কি করবে, তোমরা পিক্টোরিয়াল প্রেজেন্টেশনে তোমাদের বই তো আছে দেখবা, এখানে ধনাত্মক চার্জ মানে কিন্তু না, প্রোটন না, এখানে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রনের ঘাটতি থাকলে এখানে দেখো ইলেকট্রনের ঘাটতি আছে। এখানে যদি আমি একক ধনাত্মক চার্জ এনে স্থাপন করি, তাহলে একক ধনাত্মক চার্জটাকে সে অবশ্যই কি করবে, আকর্ষণ করবে না, সে কি করবে, বিকর্ষণ করবে। এই জন্য একক ধনাত্মক চার্জ গুলো এখানে আরেকটা নেগেটিভ চার্জ রাখলাম, কিছু নেগেটিভ চার্জ রাখলাম, তাহলে এখানে কি করবে, সে এই ক্ষেত্র দ্বারা সে বিকর্ষিত হবে, কিন্তু সে এই ক্ষেত্র দ্বারা সে কি করবে, আকর্ষিত হবে। তাহলে এটাকে আমরা এখানে কি করবে, এ আকর্ষিত হবে, আকর্ষিত হবে। তাহলে দেখো এই চার্জটা চলবে কোন পথে, এখান থেকে রিপেল হয়ে সে এদিকে এসে এদিকে ঢুকবে, একটা পথ বরাবর সেদিকে ঢুকবে। এই জন্য আমরা এখানে ইলেকট্রনের ডিফিসিয়েন্সি আছে। পিক্টোরিয়াল প্রেজেন্টেশনের মধ্যে আমরা ধনাত্মক চার্জ থেকে যে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হয় সেটাকে আমরা পয়েন্টিং করি রেডিয়ালি আউটওয়ার্ডে, আর নেগেটিভ চার্জে থেকে যে তড়িৎ বলরেখাগুলো উৎপন্ন হয় সেগুলোর পয়েন্টিং করি আমরা ইনওয়ার্ড ডিরেকশন। এগুলোকে যদি আমরা জয়েন করে দিই, তাহলে দেখবা এগুলো কি হচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা। তাহলে ধনাত্মক চার্জগুলো চলার গতিপথটাই হচ্ছে তড়িৎ বলরেখা। আর তড়িৎ বলরেখার কিছু প্রপার্টি আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। এই তড়িৎ বলরেখাগুলোর ফার্স্ট প্রপার্টি, মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এগুলো সবসময় কি হয়, ধন চার্জ থেকে নির্গত হয়, ইমার্জ করে, এগুলো নেগেটিভ চার্জে গিয়ে টার্মিনেট হয়, এখানে শেষ হয়। এরা কি করে, কখনোই পরস্পরকে ইন্টারসেক্ট করে না, ইন্টারসেক্ট করতে পারে না। এরা পার্শ্বের দিকে ক্রস ওয়েজ এরা কি করে, বিকর্ষণ করে। এরা কি করে, পার্শ্বের দিকে বিকর্ষণ করে। আর এটা যেহেতু টার্ন, এটা একটা অ্যাট্রাকশন, এটা দ্বারা রিপেল হবে আর এটা দিয়ে অ্যাট্রাক্ট হবে। তাহলে এই লাইন অফ ফোর্স গুলো, কাল্পনিক লাইন অফ ফোর্স গুলো এদের দৈর্ঘ্য বরাবর ইলাস্টিক থ্রেডের ন্যায় ওরা সংকুচিত হওয়ার চেষ্টা করে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তুমি যদি এটার যে কোনো বিন্দুতে একটা ট্যানজেন্ট ড্র করো, ওটা কি করবে, এই ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। আর এগুলো সবসময় স্ফিয়ার বা তড়িৎ ক্ষেত্রের সাথে কি করে, তার পৃষ্ঠের সাথে, আমরা জানি চার্জ পরিবাহী পৃষ্ঠে অবস্থান করে, পৃষ্ঠের সাথে সবসময় লম্বভাবে অবস্থান করে। আশা করছি বুঝতে পারছো। তাহলে আমরা ইলেকট্রিক লাইন অফ ফোর্স এবং ইলেকট্রিক লাইন অফ ফোর্স কাকে বলে সেটা পড়বো, ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ডেফিনিশন পড়বো, আবার প্রপার্টি গুলো আমরা পড়ে নিব। এখন দেখো আমি তড়িৎ বলরেখার এই প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের রাশিমান আনবো। হ্যাঁ, তোমাদের ডেফিনিশন করতে হবে তড়িৎ প্রাবল্য কাকে বলে। তড়িৎ প্রাবল্যের ডেফিনিশনে বলা হয় যে অসীম দূরত্ব থেকে ওই একক ধনাত্মক বা টেস্ট চার্জকে এই তড়িৎ ক্ষেত্রে আনলে সেটি যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমি ইনফিনিট ডিস্টেন্স থেকে সাপোজ একক ধনাত্মক চার্জকে আমরা কি আনবো, তড়িৎ ক্ষেত্রে আনবো। তড়িৎ ক্ষেত্রে আমি এখানে স্থাপন করলাম। স্থাপন করলে এই ক্ষেত্রের জন্য এই চার্জটা, এটাকে আমরা একক ধনাত্মক চার্জ, ইট মিনস কিউ নট দিয়ে ডিফাইন করি। সে যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে প্রাবল্য। ইট মিনস কিউ, এই কিউ নট বা একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বলটাকেই আমরা কি দিয়ে ডিফাইন করি, প্রাবল্য। আর একটু আগে প্রিভিয়াস আমি কি করেছিলাম, বলরেখার সংখ্যা দিয়ে, বলরেখা দিয়ে আমরা ডিফাইন করতে গেলে কি হবে, ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এফ ডিভাইডেড বাই কিউ, এটা হচ্ছে প্রাবল্য।
অন্যভাবে আমরা বলি এখানে একক ধনাত্মক চার্জ এনেছে। আমরা যে কোনো অ্যামাউন্ট চার্জ যদি এনে থাকি কিউ, যে কোনো অ্যামাউন্ট চার্জ যদি কিউ আনি, তাহলে কিউ যদি এক পরিমাণ বল লাভ করে, তাহলে একক চার্জ ইউনিটারি মেথডে একক চার্জ যে পরিমাণ বল লাভ করবে F ডিভাইডেড বাই কিউ, সেটাই হবে কি তড়িৎ প্রাবল্য, সেটাই হয়ে যাবে তড়িৎ প্রাবল্য ই। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইকুয়েশন মানে স্থির তড়িতে, সেটা হচ্ছে কি ই সমান F ডিভাইডেড বাই কিউ। এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি F ইকুয়ালস টু কিউ ই। ঠিক আছে, এটা হচ্ছে এখানে। আচ্ছা, এখন আমি রাশিমালা প্রতিপাদন করি। এখন দেখো এই একক ধনাত্মক চার্জকে আমি একটা লাইন দিয়ে জয়েন করে দিলাম। সাপোজ এই ডিস্টেন্সটা হচ্ছে r, তাহলে দেখো এই চার্জ এবং এই কিউ নট চার্জের মধ্যকার একটা কি থাকবে, কুলম্ব ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেটা কি, সেটা হচ্ছে কত, F ইকুয়ালস টু কনস্ট্যান্ট k, এখানে কত হবে কিউ নট ডিভাইডেড বাই r স্কয়ার। আর এখানে আমরা কি পেয়েছি, F ইকুয়ালস টু কিউ নট ই। এই দুটোকে কিউ নট ই, F equals to Q not E, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়েট করে আমরা কি লিখতে পারি, Q not E equals to আমরা লেখা যায় Q not divided by R square. It means cancellation হয়ে যাবে দুই পাশ থেকে। Q not E সমান কত থাকবে আমাদের, এই কনস্ট্যান্ট কে তো থাকবেই, কনস্ট্যান্ট কে থাকবে যেটা ভ্যালু আমরা অলরেডি জানি 9 × 10⁻⁹ Q divided by R square। তাহলে এটাও কি গাণিতিক এক্সপ্রেশন তড়িৎ প্রাবল্যে। তাহলে তড়িৎ প্রাবল্যে দেখো এখানে গাণিতিক এক্সপ্রেশনে কি সমান আমরা কি পেয়েছি, কনস্ট্যান্ট কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এই কিউটা কি, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, যেই চার্জটা ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করেছে। আর এখানে ই সমান যে F ডিভাইডেড বাই কিউ নট, এখানে কিন্তু এই ইকুয়েশনটাও আমরা ব্যবহার করি, আমরা প্রয়োজনে এই ইকুয়েশনটা ব্যবহার করি। এখানে কিন্তু টেস্ট চার্জ এসেছে, এই কিউ নটটাতে এই দুটো ইকুয়েশনই ভ্যালিড। এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে আমরা টেস্ট চার্জের কথা চিন্তা করব, আর এখানে কি করব, যখন ইকুয়েশন এটা ব্যবহার করব আমরা, তখন আমরা এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের কথা চিন্তা করব। তাহলে ই সমান কে কিউ বাই আর স্কয়ার, অথবা ই সমান F ডিভাইডেড বাই কিউ নট, আর কিউ দিয়ে আমরা তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন লিখতে পারি। ইট মিন্স ম্যাথ করার সময় তোমরা কিভাবে লিখবা, ই সমান 9 × 10⁹ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর স্কয়ার মিন্স যাকে আনবো সে যতটা, তার থেকে এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের ডিস্টেন্স। আশা করছি বুঝতে পারছো। এখন দেখো তড়িৎ প্রাবল্য ই সমান কি F ডিভাইডেড বাই কিউ। ইট মিন্স প্রাবল্য কি করে, কোন একটা চার্জের উপর বলের পরিমাণটা পরিমাপ করে। তাহলে প্রাবল্য অবশ্যই কি রাশি, ভেক্টর রাশি। আর ভেক্টর রাশি কি থাকে, মান এবং দিক দুটোই থাকে। মান এস ইকুয়াল, তোমরা সামন্তরিকী সূত্রের সাহায্যে নির্ণয় করবা। দিক ও সামন্তরিকী সূত্রে যেটা শিখেছো, উপাংশ বিভাজনে শিখেছো, তোমরা ওভাবেই কি করবা, প্রাবল্যের মান এবং দিক নির্দেশ করবা। তাহলে এটা আমরা প্রত্যেকটা রাশির প্রাবল্য, কুলম্ব বল, প্রত্যেকটা রাশির একক এবং মাত্রা সমীকরণগুলো একটু প্র্যাকটিস করে নিলাম, আশা করছি পারবো। আমরা প্রবলেমে চলে যাই। এখন দেখো এখানে আমি একটা ফিগার ড্র করলাম, এখানে একটা বিন্দু নিলাম পি। এই পি বিন্দুতে সাপোজ আমি এখানে 3 ন্যানো কুলম্ব চার্জ রাখলাম, এখানে ডাউনওয়ার্ডে এখানে কিউ আর একটা পয়েন্ট নিলাম, এখানে আমি 3 ন্যানো কুলম্ব চার্জ রাখলাম। আমি বলে দিলাম যে এই দুটো চার্জের জন্য এই বিন্দুতে, এখানে একটা বিন্দু দিলাম ও বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ও দিক কোন দিকে হবে, লব্ধি প্রাবল্যের মান ও দিক কোন দিকে হবে। লব্ধি প্রাবল্য মান তো আমি বের করতে পারবো, দিক হয় কোন দিকে, একক ধনাত্মক চার্জ। তড়িৎ প্রাবল্যের সময় আমরা সবসময় খেয়াল রাখবো, একক ধনাত্মক চার্জ যেদিকে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে সেদিকেই হবে প্রাবল্যের দিক। তাহলে এটা পয়েন্ট আমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবো। এখানে 6 সেন্টিমিটার দিয়েছে, এখান থেকে এতটুকু, এটা আমি এন বিন্দু দিতে পারি, এই পি এন পর্যন্ত 6 সেন্টিমিটার, আবার এখান থেকে এন কিউ সমান 6 সেন্টিমিটার, আবার এন ও সমান 6 সেন্টিমিটার। তাহলে ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করব আর দিক নির্ণয় করব। একটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি একটু করে স্ট্র্যাটেজি গুলো দেখিয়ে দেবো। এটাকে জয়েন করে দিলাম,
জয়েন করে দিলে এখানে দেখো এই পি চার্জের জন্য আমরা জানি অ্যাকর্ডিং টু ইকুয়েশন এটা কি আসবে কে, আমি মানটা না লিখে কে লিখলাম, কে মান তোমরা জানো। এখানে কি আসবে 3 ন্যানোকুলম চার্জের জন্য একটা প্রাবল্য আসবে। আর এখানে ডিসটেন্সটা তো দেওয়া নাই, আমরা তোমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে নিশ্চয়ই এটা নির্ণয় করতে পারবা। এটা কিভাবে নির্ণয় করবা, এখানে পুরোটা দেওয়া আছে, এখানে এই জিনিসটা তোমরা কি নির্ণয় করতে পারবে না? দেখো পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি, এইটা আছে 6 সেন্টিমিটার, এটা কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে এটাকে অবশ্যই কি অতিভুজ সমান কি হবে, অতিভুজ সমান, আমি এত কিছু না লিখি তোমরা এগুলো পারো, এখানে 6 সেন্টিমিটার স্কয়ার প্লাস কত হবে 6 সেন্টিমিটার স্কয়ার। ইউনিট তো অবশ্যই এসআই সিস্টেমে কনভার্ট করে নিতে হবে, সেটা জানো। আমি জাস্ট এটার ডিরেকশন হবে কোন দিকে, সাপোজ এটা এদিকে ডিরেক্টেড হবে E1, আমরা এটার মান কত পেলাম 2√6 সেন্টিমিটার, 2√6 সেন্টিমিটার। তাহলে এখানে আবার এই চার্জটাও, আর আমরা প্রাবল্য নির্ণয় করার সময় আমরা জানি কে আসবে, শুধুমাত্র ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এখানে যে একক ধনাত্মক চার্জ যে আমরা নিব, আর যেই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে আমরা ইমাজিন করে নিব ওখানে কি আছে, একটা একক ধনাত্মক চার্জ আছে, ওটা আমাদেরকে লিখতে হয় না, শুধু আমরা ইমাজিন করে নিলেই হবে। তাহলে এই চার্জের জন্য এখানে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, সাপোজ E2, অ্যাকর্ডিং টু ইকুয়েশন তোমরা নিশ্চয়ই E1 আর E2 বের করে ফেলতে পারবা। কে এখানেও কি হবে, একই মান আসবে, 3 ন্যানোকুলম আসবে এখানে, আর আমাদের ডিসটেন্স কত 2√6 হোল স্কয়ার। এগুলো তোমরা সব এসআই সিস্টেমে কনভার্ট করে নিবা, 2√6 হোল স্কয়ার। আমরা নিশ্চয়ই দুটো ভ্যালু পাবো। দুটো ভ্যালু পাওয়ার পর এখন দেখো এই লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করলাম, এদিকে গেল E1, এদিকে গেল E2। এখানে দেখো এটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে, এই জায়গাটা কতটুকু হবে 45 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি এটা, আর এই অ্যাঙ্গেলটাকে কি করে নিই, এই রেখাটার সাথে এই থিটা E1 সাপোজ থিটা 1 অ্যাঙ্গেল প্রডিউস করেছে, আর এই রেখাটার সাথে E2 সাপোজ থিটা 2 অ্যাঙ্গেল প্রডিউস করেছে। তাহলে কি হলো, এই রেখাটার সাপেক্ষে আমরা E1 কে দুটো উপাংশে বিভাজন করতে পারি। দুটো উপাংশে কিভাবে বিভাজন করব, যার সাথে অ্যাঙ্গেল প্রডিউস করেছে সেদিকে আমরা উপাংশ বিভাজন সূত্র থেকে পাই, এদিকে যাবে কি E1x, আর এদিকে অথবা এদিকে দেখায়, এদিকে কি যাবে E1y। সেম ওয়েতে E2 এর জন্য এদিকে যাবে কত E2x, আর E2y কোন দিকে যাবে, E2y যাবে উপরের দিকে। আমরা জানি E1x সমান কত, E1 cos থিটা, আর E1x সমান E1 cos থিটা, E1y সমান E1 sin থিটা। সেম ওয়েতে এখানে cos এখানে sin আসবে। তাহলে এখন দেখো দুটো সমপরিমাণ চার্জ, কিন্তু এখানে y কম্পোনেন্ট গুলো পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে বিধায় এরা ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের একটি উপাংশ থাকবে কত E1x আর E2x। তাহলে E1x এবং E2x ওরা কি একই লাইন বরাবর ক্রিয়াশীল। তাহলে আমরা জানি একই লাইন বরাবর ক্রিয়াশীল হলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি। তাই আমরা সিম্পলি এই দুটোকে কি করে দিতে পারি, যোগ করে দিব। সিম্পলি যোগ কিভাবে করব, E সমান কত হবে E1x প্লাস E2x, এই দুটোর মান সমান। তাহলে আমরা কি লিখতে পারি, 2 of E1x সমান E1 cos থিটা। আর E1 এর মান তোমরা নিশ্চয়ই পারবা, এখানে 2 বসাবা, এখানে কি বসাবা E1 এর গাণিতিক এক্সপ্রেশনটা বসাবা, এখানে cos, এই cos থিটাটা যেটা বলতেছিলাম এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি হলে আমি cos থিটার এখানে কত বসাবো, 45 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো, 2E1 এর গাণিতিক এক্সপ্রেশন বসিয়ে দিবা, কে এটা না লিখি, কে আর ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের মান ডিভাইডেড বাই এখানে d স্কয়ার ইনটু cos 45 ডিগ্রি করলেই তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট মান চলে আসবে। আচ্ছা, এটা ডিরেকশন কোন দিকে যাবে বলো তো, এটা ডিরেকশনটা কি যাবে,
প্লাস এক্স অক্ষ বরাবর, এর ডিরেকশনটা যাবে প্লাস এক্স অক্ষ বরাবর। যেহেতু আমরা মানের সাথে সাথে দিক নির্ণয় করতে হয় ভেক্টর রাশি, তাহলে এটাকে আমরা বলবো যে মান নির্ণয় করার পর বলবো যে এটা প্লাস এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল। এবার দেখো সেকেন্ড ম্যাথটাতে, এখানে দেখো একটা ত্রিভুজ এঁকেছি, সেটা সমকোণী ত্রিভুজ। এখানে এ বিন্দুতে Q1 চার্জ রাখা আছে, বি বিন্দুতে Q2 চার্জ রাখা আছে, এখানে ও বিন্দুতে Q3 চার্জ রাখা আছে। এখানে দেখো Q1 এবং Q2 এর মান 3e, আর এখানে Q3 এর মান দিয়েছি আমি 5e, আর এখানে এ সমান কত 6 মাইক্রোমিটার দিয়েছি। ইট মিনস এগুলো লেন্থ হচ্ছে যে এই দুই বাহু অতিভুজ ছাড়া এই দুটো বাহু লম্ব আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে কত 6 মাইক্রোমিটার। আমি তোমাদেরকে বললাম যে পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। পি বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ও দিক নির্ণয় করার জন্য এটা কোয়াইট ইজি। তোমরা একটু একই রকম থিমগুলো সবগুলো একই রকম, একটু কেয়ারফুলি চিন্তা করলে সব পারবা। এখানে 3e আছে, এখানে 3e আছে। পি বিন্দুতে ও যখন প্রাবল্য আমরা নির্ণয় করব, আমরা মনে মনে কি ধরে নিব, আমরা ইমাজিন করে নিব এখানে একটা একক ধনাত্মক চার্জ আছে। তাহলে এই রেখা বরাবর আমরা কি নির্ণয় করতে পারবো, E1, এদিকে E1 নির্ণয় করবা, প্লাস 3 এর জন্য E1 নির্ণয় করবা। এখানে কি করবা, এই প্লাস 3 এর জন্য E নির্ণয় করবা। এটা কি হবে, অবভিয়াসলি এটা কি করবে, এটা ধনাত্মক, এটাও ধনাত্মক, তাহলে এটা কি করবে, এদিকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে মানে ওর ডিরেকশন কোন দিকে হবে, একক ধনাত্মক চার্জ রাখলে ওকে এদিকে বিকর্ষণ করবে, আর এই চার্জটা ওকে এদিকে বিকর্ষিত করবে। তাহলে এই দুটো আবারও কি হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে থাকবে কে, আমাদের এখানে কে থাকবে, এই আমাদের যে Q3 বিন্দুতে যে প্লাস 5e ইলেকট্রন চার্জ রেখেছি, ও দুটো ক্যান্সেল আউট করার পরে এই 5e ইলেকট্রন চার্জ কি করে আমরা সেটা দেখি। এখন দেখো 5e ইলেকট্রন চার্জ এই পি বিন্দুতে আমরা যখন আঁকবো, 5e ইলেকট্রন চার্জের জন্য আমাদের তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কত হবে, প্রাবল্য কি হবে, ইকুয়ালস টু 9 ইনটু 10 টু দা পাওয়ার 9। এখানে আমরা জানি কত 5e, 5e মিন্স ইলেকট্রনের চার্জ কত 1.6 ইনটু 10 টু দা পাওয়ার -19 ডিভাইডেড বাই r স্কয়ার। এখন তোমাদেরকে জাস্ট কেয়ারফুলি আরটা একটু ফাইন্ড আউট করতে হবে। এ এখানে দেখো h লেন্থ মিন্স আমাদের এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত a, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a, তাহলে আমি দিয়ে দিলাম এটা এখান থেকে কত দূরত্ব আছে r ডিসটেন্সে আছে। তাহলে প্রথমে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা এই লাইনটা বের করে ফেলতে পারবো না। এই লাইনটা কত হবে দেখো তো, এই পুরো লাইনটা AB সমান কত হবে, আমাদের AB সমান কত হবে, আমাদের এটা 6 মাইক্রোমিটার, এটাও 6 মাইক্রোমিটার, তাহলে 2√6 মাইক্রোমিটার, তাহলে কি হবে 2√6 মাইক্রোমিটার। আবার দেখো এটা এই বাহুর কিন্তু অর্ধেক, এই বাহুর অর্ধেক, সেটা অর্ধেক করে আমরা সেটা কত হবে, AP, এখানে P ছিল একটা বিন্দু, AP সমান কত হবে, AP সমান হবে 2√6 ডিভাইডেড বাই 2, এখানে কত আসবে মাইক্রোমিটার, মাইক্রোমিটার। এখন দেখো এটা এতটুকু পেয়ে গেছি, ইট মিনস এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেছি, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কত r, আমরা এটাও জানি, তাহলে আমরা r এর মান নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। r এর মান কিভাবে নির্ণয় করবো বলতো, এখানে এটা তো পারপেন্ডিকুলার, তাই এখানে এটা কত 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে অতিভুজ কোনটা হবে, অতিভুজ অবভিয়াসলি এটা হবে। আমরা মান না বসিয়ে আগে দেখিনি, a স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু কি হবে, r স্কয়ার প্লাস এখানে কি pb স্কয়ার, pb AP আর PB সমান, এটা সমান কত 2√6 ডিভাইডেড বাই 2, এটা কত আসবে হোল স্কয়ার। আর আমরা বারবার আমি তোমাদেরকে বলছি এটা মাইক্রোমিটারকে আমরা কিসে কনভার্ট করবো, মিটারে। তো একদম শেষে এসে তুমি নির্ণয় করতে পারবা, একদম শেষে এসে নির্ণয় করতে পারবা। তাহলে আমরা এখান থেকে r টাকে আমরা বের করে আনবো, r কে বের করে এনে আমরা এটার মানও বসাই দিব, এটার মান আমরা জানি 6 মাইক্রোমিটার। তাহলে এগুলো কি গাণিতিক সংখ্যা, এগুলো ক্যালকুলেট করে r এর মানটা তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবা। r এর মান এখানে বসিয়ে দিবা, বসিয়ে দিলে হোল স্কয়ার দিলে আমরা কি হবে, আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা পেয়ে যাবো। এখন দেখো এটা দিক, এখানে দিকটা ইম্পর্টেন্ট, দিকটা কিভাবে আমরা নির্ণয় করবো। এখানে এই চার্জটা একক ধনাত্মক চার্জ সেখানে বিকর্ষিত হবে, বিকর্ষিত এটা কোন দিকে যাবে, এদিকে যাবে,
এদিকে মিন্স এটা কোন দিকে, এটা ডিরেকশনটা কোন দিকে হবে, এটা অবশ্যই এটা এই রেখা বরাবর একক ধনাত্মক চার্জ গতিশীল হবে। গতিশীল হলে এটাকে আমরা বলি এটা ক্লক ওয়াইজ না হয়ে এটা কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরবে। এখানে দেখো আমি আরেকটা ফিগার রেখেছি, এখানে সাপোজ আর, এটা আর আর্থে ইলেকট্রিক ফিল্ড আমি ধরে নিলাম 3000 নিউটন পার কুলম। এখানে একটা বৃষ্টির ফোঁটা, ইট মিনস ওয়াটার ড্রপলেট আছে, যার রেডিয়াস হচ্ছে 2.25 ইন্টু 10 ইনভার্স -5 মিটার। আমি মিটারে কনভার্ট করে দিলাম। মিটারে কনভার্ট করে দিলাই বললাম যে এখানে কি কি ফোর্স কাজ করবে বলতো। এখানে আপ থ্রাস্ট, ইট মিনস উপরের দিকে বিকর্ষণ বল, আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, ইট মিনস তড়িৎ বল এই ক্ষেত্রের অভিমুখ থাকবে। আর এখানে ওয়াটার ড্রপলেটের ওয়েটটা কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। আমি কোশ্চেন করলাম যে এই ওয়াটার ড্রপলেটের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকলে সে এই দুই বলের ক্রিয়ায় এই জায়গায় সাম্যাবস্থায় থাকবে, ইট মিনস শূন্যে ভাসমান থাকবে, যেটা আগের ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি। এই ওয়াটার ড্রপলেটের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকলে সে এই শূন্যে ভেসে থাকতে পারবে। তাহলে এটা আমরা কি করব, আমরা জানি এই ধরনের ম্যাথগুলোতে আমাদের যখন ভেসে ফ্লোরিং থাকতে হয় তখন সাম ওভার এফ সমান আমাদের কি নিতে হয়, 0 ধরে নিতে হয়। তাহলে এখানে কয়টা উপরের দিকে গতিশীল বল হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিচের দিকে বলটা হচ্ছে ডব্লিউ। তাহলে আমাদের এখানে আমরা লিখবো কিভাবে, এফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মাইনাস ডব্লিউ ইকুয়ালস টু কি 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু ডব্লিউ। ডব্লিউ সমান তোমরা জানো কি mg। এখানে কিছু দেওয়া নাই, শুধু ওয়াটার ড্রপলেটের রেডিয়াস দেওয়া আছে। তাহলে mg সমান আমরা কি জানি আবার ভি রো জি জানলে এই ভি এর মধ্যে তো আছে, আমরা জানি এটার স্কয়ার আকৃতি, তাই এটার আয়তন কত হবে 4/3 পাই। এখানে কত হবে পাই এর মান তোমরা জানো 3.1416 ইন্টু আর কিউব জি, mg আমরা পেয়ে গেলাম ভি সমান 4/3 পাই আর কিউব। এখানে রো আসবে, রো এর মান কত, ওয়াটার ড্রপলেটের কিছু না দেওয়া থাকলে আমরা 1000 কেজি পার মিটার কিউব ধরে নিই, এখানে আমরা ঘনত্ব জানি ওয়াটারের। আর এখানে আমরা এফ জায়গায় কি লিখবো, কিউই, এফ জায়গায় কিউ লিখবো কিউই। তাহলে প্রথমে আমরা কি করব, এটা ক্যালকুলেট করে আমরা কিসের মান বের করব, কিউই থেকে। এখানে কিউই সমান আমাদের এটা আসবে, কিউই থেকে আমরা এই কিউ এর মানটাকে ফাইন্ড আউট করবো। কিউ এর মানটাকে ফাইন্ড আউট করতে হলে আমাদের ই দেওয়া আছে এখানে, এটাকে কত দিয়ে ডিভাইড করে দিতে হবে 3000 দিয়ে ডিভাইড করলে তোমরা অবভিয়াসলি একটা কি পাবা, মান পাবা। এখানে দেখো তাহলে এই আজান পড়ছিল, এই ক্যালকুলেশনটা করলে আমরা এখান থেকে এটা 4/3 পাই আর কিউব রো জি, এটাকে 3000 দিয়ে ভাগ করলে আমরা কিসের মান পেয়ে যাবো, কিউ। আমরা কিউ এর ভ্যালু পেয়ে যাব। এখন এই কিউ এর ভ্যালুটাকে আমরা কি করব, আমরা জানি কি একটা ইলেকট্রনের চার্জ, এখানে যে তুমি রাশিটা পাবে সেটা অবশ্যই কিসে পাবা, কুলম এককে। একটা ইলেকট্রনের চার্জ সমান কত 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কুলম। তাহলে এখন একটা ইলেকট্রনের চার্জ সমান কত 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 কুলম। এখানে কুলম চলে যাবে, তুমি এখানে যে রাশিটা পাবা ওই অতটা ইলেকট্রন এখানে কি হবে, ওয়াটার ড্রপলেটটাতে থাকতে হবে। ওয়াটার ড্রপলেটটাতে থাকলে ওয়াটার ড্রপলেটটা কি হবে, এই আর্থের উপরে ও ভারসাম্য অবস্থায়, মিস ফ্লোরিং অবস্থায় থাকবে। এরপর দেখো আরেকটা ম্যাথ আমি এখানে এঁকে ফেলেছি। আরেকটা ম্যাথ দেখো এখানে একটা ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র। এখানে দেখো তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে দিয়েছি কত 200 নিউটন পার মিটার। আর এখানে একটা ইলেকট্রনকে আমরা কি করলাম, গতিশীল করলাম কত বেগে, 50 কিলোমিটার পার সেকেন্ড বেগে। এই ক্ষেত্রের মধ্যে যদি একটা ইলেকট্রন গতিশীল হয় তাহলে 20 ন্যানোসেকেন্ড পরে কতে, আমি জানতে চাইলাম 20 ন্যানোসেকেন্ড পরে তার প্রাপ্ত বেগ কত হবে। আর একটা ক্ষতে জানতে চাইলাম এই 20 ন্যানোসেকেন্ডে এই সময়ে সে কত ডিস্টেন্স যাবে।
এই সময় সে কত ডিস্টেন্স যাবে। তাহলে এটা আমি কিভাবে করব, এখানে দেখো ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে কোন দিকে, এদিকে ডানে, কিন্তু ইলেকট্রনকে ছেড়ে দিলে থমসন কর্তৃক ইলেকট্রন আবিষ্কার করার পর থেকে আমরা জানি ইলেকট্রন কি করে, নেগেটিভ চার্জ ক্যারি করে। তাহলে সে কখনো ক্ষেত্রের দিকে যাবে না, ইলেকট্রনে গতিশীল হবে কোন দিকে, ক্ষেত্রের বিপরীত দিকে। ইলেকট্রন কোন দিকে গতিশীল হবে, ক্ষেত্রের বিপরীত দিকে। তাহলে এখন দেখো ক্ষেত্রের অভিমুখ হচ্ছে ডানে, ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে কত, বায়ে, লেফটে, লেফটের রাইটে, কিন্তু সাব ওভার আমরা এখানে লিখবো যে এখানে দেখো ওর মুভমেন্ট যেহেতু ক্ষেত্রের বিপরীত দিকে, তাই আমরা জানি ই সমান আমরা কি লিখি, আমরা F সমান জানি কত, ma। এখানে ক্ষেত্রের দিকে বিপরীত দিকে কোনো অবজেক্ট গেলে সে বেশিক্ষণ তার মুভমেন্টটাকে ধরে রাখতে পারে না, সে রিটার্ডেশন হয়। তোমার ফোর্স যেদিকে, তুমি যদি সেদিকে যাও তুমি এক্সিলারেশন, মানে ইট মিনস তুমি কি করবা, ত্বরিত হবা। কিন্তু তুমি ফোর্সের বিপরীতে গেলে তুমি মন্দিত হবা বা তোমার মধ্যে রিটার্ডেশন সৃষ্টি হবে। যেহেতু ইলেকট্রন ক্ষেত্রের বিপরীত দিকে যাবে তার মধ্যে কি হবে, রিটার্ডেশন সৃষ্টি হবে। তখন আমরা এখানে কি লিখবো, এই F সমান m এর জায়গায় আমরা এখানে লিখবো মাইনাস QE। আমরা E সমান F সমান যে QE জানি, আমরা এখানে কি লিখবো, F সমান মাইনাস QE। মাইনাস QE লিখলে এখান থেকে দেখো এক্সিলারেশনটা খুব সহজে কি আসবে, রিটার্ডেশনে আসবে। রিটার্ডেশনে আসবে কি হবে, ma। এখানে আমরা QE ইলেকট্রনের চার্জ আমরা কত জানি, এখানে তড়িৎ ক্ষেত্রের মান দিয়েছি কত, 20 আর এখান থেকে আর কি আসবে, আর এখানে m ইলেকট্রনের মাস কত, আজান করছে, ইলেকট্রনে দেখো আদিবেগ আমরা এখানে দিয়ে দিয়েছি কত, 50 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিবা, মিটারে কনভার্ট করে নিয়ে ভি নট বসাবা, এখানে এর মান বসাবা, টি এর মানটা কত আসবে, এই 20 ন্যানো সেকেন্ডকে আমরা 20 ইন্টু কত করব, 10 টু দ্য পাওয়ার -9 সেকেন্ড। তাহলে বসিয়ে দিলে আমরা অবশ্যই কি পাবো, এই রিটার্ডেশনের মানটা পেয়ে যাব, ইট মিনস নেগেটিভ এক্সিলারেশনটা পেয়ে যাব। এখন দেখো আমাদেরকে বলেছে এই সময় সে কত দূর ডিস্টেন্স যাবে। ডি নির্ণয় করা সবচেয়ে সহজ, দেখা যাচ্ছে কি, ডি নির্ণয় করা সবচেয়ে সহজ সূত্রটা কি, আমরা এখানে আমাদের আদিবেগ দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, আমরা খুব সহজেই ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি দিয়ে আমরা ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। এই সময়ে ইলেকট্রনটা কত দূর ডিস্টেন্স যাবে। নেক্সট এখানে দেখো আমরা এখানে একটা লাইন নিয়েছি, লাইনের এক প্রান্তে রেখেছি -3 কুলম্ব চার্জ, অপর প্রান্তে লিখেছি 18 কুলম্ব চার্জ। আমি মিলি মাইক্রো আরএনএ কনভার্টেশনের সমস্যা হয় বিধায় ওগুলো কনভার্ট তোমরা করতে পারবে, পরীক্ষায় তুমি মিলি মাইক্রো দিয়ে আসবে। এখানে 20 মিটার রাখলাম। এখানে দেখো এখানে একটা ম্যাথ আমি আমার সেকেন্ড ক্লাসে করিয়েছি, এখানে মাইনাস, এখানে প্লাস। আমি বলে দিলাম যে আমরা জানি যখন দুটো চার্জ, এই লাইন কানেকশনে দুটো চার্জ যখন প্লাস প্লাস হয় অথবা মাইনাস মাইনাস হয়, ইট মিনস দু প্রান্তে যদি তোমার প্লাস থাকে অথবা কোনো লাইনের দু প্রান্তে মাইনাস থাকে, তাহলে এদের মাঝখানের কোনো বিন্দুতে তুমি কখনো কি করতে পারবে না, এই চার্জ দ্বয়ের জন্য ইলেকট্রিক ফিল্ড কখনো শূন্য পাবা না। কিন্তু লাইন কানেকশনে যদি এখানে শূন্য পাবে, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস হলে তুমি এদের সংযোগ রেখার মধ্যবর্তী যে কোনো স্থানে তড়িৎ প্রাবল্যের মান বা ইলেকট্রিক ফোর্সের মান কি পাবা, শূন্য পাবা। কিন্তু যদি একটা মাইনাস একটা প্লাস হয়, তাহলে এই কানেকশনের এই লাইনের তুমি কোনো সংযোজক বিন্দুর কোনো জায়গায় তুমি কি পাবা না, নিউট্রাল পয়েন্ট পাবা না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে এখানে দেখো আমি দিলাম এখানে -3, এখানে +3, আমি তাই এখানে নিউট্রাল পয়েন্ট চাইলাম না, আমি এখানে চাইলাম যে এই সংযোজক রেখার থেকে এমন একটা বিন্দু নির্ণয় করো যেখানে কি হবে, তড়িৎ প্রাবল্যের মান সমান হবে। এই সংযোজক রেখাদ্বয়ের মধ্যে এমন একটা বিন্দু নির্ণয় করো যেখানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। সেটা অবভিয়াসলি সম্ভব, মান 0 হওয়া। আমি এই প্রথম চার্জ থেকে এখানে কত দূরত্ব ধরে নিলাম, x দূরত্ব, তাহলে এই ডিস্টেন্স থেকে এটা কত হবে, 20 - x ডিস্টেন্স।
আমি যেহেতু মান সমান ভাবে বলে দিয়েছি, তাহলে এই E1 এই চার্জটা এখানে এই বিন্দুতে আমরা কি ধরে নিব মনে মনে +1। এখানে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করবে তার ডিরেকশন হবে কোন দিকে, এদিকে। তাহলে আমরা E1 এর মান নিব আর এখানে কি নিব, E2 এর মান নিব, এবং এই চার্জটা এর উপরে যে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, প্লাস প্লাস বিকর্ষণ করবে, কোন দিকে চলে যাবে, এদিকে চলে যাবে। এ তো অ্যাটাক করবে, এই যেহেতু মাইনাস, এ অ্যাটাক করবে, প্রথম অ্যারোটা কোন দিকে হবে, এদিকে হবে। সেকেন্ড অ্যারোটাও এ কি করবে, রিপেল করবে, তাহলে এটাও কোন দিকে হবে, একই দিকে হবে দুটা। আমরা এখানে মান নিয়ে কাজ করছি, তাহলে দেখো তাহলে মানটা কিভাবে লিখবো। আমরা দুটো কনস্ট্যান্ট আছে, দুপাশে আসবে, এই কনস্ট্যান্ট দুটো ক্যান্সেল আউট করে দিতে পারি। আর এখানে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কত, 3 কুলম, আমি ওটা 3 কুলম রাখলাম। এখানে কত হবে, x স্কয়ার। আর এখানে কত হবে, 18 কুলম, এখানে কত হবে, 20 মাইনাস x স্কয়ার। এখানে একটা ব্যাপার খুব ভালোভাবে নোটিস করতে হয়, ওই ব্যাপারটাই দেখাতে চাচ্ছি। আমরা এখানে 20 মাইনাস x ডিভাইডেড বাই x, দুটার উপরে স্কয়ার আছে, এখানে কত হবে, 18 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে কত আসবে, 6। এখানে দেখো, এখানে আমি যদি x এর ভ্যালুটা এখান থেকে আমি স্কয়ার তুলে নিই, এখানে কি দিতে হবে, আমাদেরকে স্কয়ার রুট দিতে হবে। এখানে স্কয়ার রুট দিলাম, স্কয়ার রুট দিলে এখানে কি হয় দেখো ব্যাপারটা, এখানে আমাদের কিন্তু প্লাস মাইনাস দুটো সাইন দিতে হয়, প্লাস মাইনাস। দূরত্ব আমরা জানি নেগেটিভ নিয়ে না, কিন্তু এখানে এই দূরত্ব নেগেটিভ মানটা আমরা নিব। কেন নিব, এখানে দেখো 20 ডিভাইডেড বাই x ইকুয়ালস টু -1, এখানে কি হবে, +6 আর কি হবে, -6 √6। এটা এই +1টা এ পাশে চলে গেলে এখানে কি হবে, +1, এখানে কি হবে, +1। আবার শুধু x এর ভ্যালুটা বের করতে হলে তোমাকে কি করতে হবে, x ইকুয়ালস টু, আমাদেরকে কি করতে হবে, এটা উপরে চলে যায়, x ইকুয়ালস টু কি করতে হবে, 1 প্লাস √6 ডিভাইডেড বাই 2, নয়তো আমাদেরকে কি করতে হবে, 1 মাইনাস √6 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দেখা যায় যে এখানে একটা পজিটিভ ভ্যালু পাই আর একটা কি পাই, নেগেটিভ ভ্যালু পাই। এই পজিটিভ আর নেগেটিভ ভ্যালু এটা কি ব্যাখ্যাটা কি, আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন দেখো, পজিটিভ ভ্যালু পেল মানে আমি এখান থেকে এত দূর দূরত্ব ধরেছিলাম, ইট মিনস x এর ভ্যালু পেল, সাপোজ এখানে আমি 0.11 পেলাম, তাহলে এখানে ভ্যালুটা কত হবে, 0.11। তাহলে আমি বলতে পারবো যে এই ফার্স্ট চার্জ থেকে +1 ডিস্টেন্সে গেলে এবং সেকেন্ড চার্জ থেকে 20 মাইনাস এই 1 ডিস্টেন্সে গেলে যে বিন্দুটা পাবো সেই বিন্দুতে প্রাবল্যের মান সমান। এবং ইভেন তুমি E1 E2 বের করে তুমি দেখতে পারবা, E1 E2 বের করে দেখতে পারবা, ডিস্টেন্সের সাপেক্ষে দুটোর মানে কি আসবে, সমান আসবে। তাহলে এখানে মান সমান এবং প্রাবল্যের দিক কোন দিকে, একই দিকে। তাহলে এখানে যে বিন্দুটা, এটাকে ও দিয়ে ডিনোট করে আমি বলতে পারি, এখানে এই রেখাদ্বয়ের সংযোজক রেখার মধ্যে ও একটা বিন্দু এবং এই বিন্দুটাতে প্রাবল্যের মানও সমান, দিকও কি একই দিকে, তাই প্রাবল্য দ্বয় সমান। কিন্তু আরেকটা যে মাইনাস পাবো, সেটা আমাদের প্রিডিটারমাইন্ড ডিরেকশন ছিল কোন দিকে, এদিকে। এই মাইনাসটার ব্যাখ্যা হচ্ছে যে মাইনাসটা কোন দিকে পাবো, আমি আমাদের সংযোজক রেখা থেকে বাইরের দিকে চলে আসতে হবে। এখানে কি হবে, এখানে গেলেও আমি কি করব, প্রাবল্যের মান সমান পাবো, কিন্তু দিকটা কি হবে, দিকটা হবে এই চার্জটা একে কি করবে, এখানে একক ধনাত্মক চার্জ রাখলে ওকে অ্যাটাক করবে, কিন্তু ও কি করবে, রিপেল করবে, তাহলে বিপরীত দিকে পাবো। তাহলে এখানে এই বিন্দুতেও একক ধনাত্মক চার্জ রাখলে আমরা যে E1 E2 পাবো, এটা মান সমান পাবো, কিন্তু এটা কি করবে, নিউট্রাল পয়েন্ট পাওয়া যাবে কোথায়, এখানে একজনকে ক্যান্সেলেশন করে দিবে। তাহলে এখানে 0 পাওয়া যাবে আর এখানে পাওয়া যাবে প্রাবল্যের মান সমান, ইট মিনস ডাবল মানে কি, এখানে পাওয়া যাবে কি 2E1। এখানে যেহেতু আমি দুটো কিন্তু একই দিকে তাহলে যোগ করে দিব, লব্ধি ই কত হবে, লব্ধি ই কত আসবে, E1
প্লাস E2 দুটোর মান সমান আসবে যেহেতু, তাহলে 2E1। ইট মিনস এই বিন্দুতে আমি পাচ্ছি ডাবল, কিন্তু এখানে পাচ্ছি 0। তাহলে প্রাবল্যের মান এখানেও সমান, এখানেও সমান, কিন্তু এখানে হয়ে যাচ্ছে ডাবল, এখানে হয়ে যাচ্ছে 0। এটাই বোঝানোর কথা ব্যাপার ছিল, আর এটা খুব ভালো করে মনে রাখতে হয়। এখানে দেখো প্রিভিয়াস এরকম একটা অঙ্ক দেখাচ্ছি, এটা তোমাদের মানে বইতে আছে। এখানে একটা ইলেকট্রিক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র দেখিয়েছি আমি। তড়িৎ ক্ষেত্র এখানে দেখো, এখানে একটা প্লেট, এটা ধনাত্মক চার্জে চার্জিত প্লেট, এখানে একটা ঋণাত্মক চার্জে চার্জিত প্লেট। এই যে ইলেকট্রনের একটু আগে একটা অঙ্ক দেখালাম, ধনাত্মক চার্জে চার্জিত প্লেট, এটা ঋণাত্মক চার্জে চার্জিত প্লেট। আমি বললাম যে এখানে আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রনকে শুট করলাম, কত 0.01 সি, সি মানে এখানে আলোর ভ্যালোসিটি, লাইট ভ্যালোসিটিটা। আর এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত? তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 5000 নিউটন পার কুলম্ব। এখন ইলেকট্রনটা সরল রৈখিক পথে চলতে পারবে কি? এই ক্ষেত্রদ্বয়ের ক্রিয়ায়, এখানে ক্ষেত্রের মান কত? 5000। এই ক্ষেত্রদ্বয়ের ক্রিয়ায় ইলেকট্রনটা সরল পথে, সরলরৈখিক পথে চলমান হবে কি? কখনোই সরলরৈখিক পথে চলমান হবে না। আর ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ ক্যারি করে, সে অবশ্যই কি হবে? উপরের দিকে গতিশীল হবে। গতিশীল হলে সে কত দূরত্ব চলে যাবে? আমরা ধরে নিলাম সাপোজ সে উপরের দিকে, যেহেতু আমরা এখানে ডি ডিস্টেন্স সে সরে গেল। কোন দিকে গেল? উপরের দিকে। উপরের দিকে ডি ডিস্টেন্স সরে গেল। তাহলে আমরা তোমাদের মেকানিক্সে পড়েছো তোমরা, অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস এভাবে আসে, যেখানে কোন একটা অবজেক্টকে ছেড়ে দেওয়া হলে ভি নট, সে অনুভূমিক রেখার সাথে কত ডিগ্রি করে উৎপন্ন করে? 0 ডিগ্রি। তাই এই ভি নট কস থিটা, এই কস থিটার মানটা 0 ডিগ্রি বিধায় এই ভি নটের মানটা কখনোই চেঞ্জ হয় না, এটা ভি নটই থেকে যায়। তখন সেই অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসে দুটো ইকুয়েশন আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। x ইকুয়ালস টু একটা কি? ভি নট টি। x ইকুয়ালস টু একটা ভি নট টি। আরেকটা কি আছে? y ইকুয়ালস টু আমাদের আছে হাফ জি টি স্কোয়ার। এখানে দেখো x এর ভ্যালু, এখানে কি ভি নট এর ভ্যালু, ভি নট এর ভ্যালু তো আমি দিয়েই দিয়েছি এখানে। আর এখানে টি, টিটা আমি কিভাবে বের করব? টি সমান কত? x ডিভাইডেড বাই ভি নট। এখন দেখো আমরা এখানে হাফ জিটি স্কোয়ার, ওয়াই এর জায়গায় আমি কি বসিয়ে দিলাম? এই ডি, সে কত ডিস্টেন্স সরে গেল সেটা, এখানে হাফ জি, জি এর জায়গায় আমরা কি লিখবো? এখানে গ্র্যাভিটেশন এক্সিলারেশনটা অনেক ছোট, আমরা এখানে এ লিখলাম। টি এর মানটা আমি জানি এখানে কত? x বাই ভি নট। তাহলে আমাদের আর লাগছে কি? এ, এটা নাই, আমাদের ফিল্ডের মান দেওয়া আছে 5000। তাহলে আমরা কিউ ই সমান কত লিখতে পারি? এন্ড কিউ ই সমান আমরা এখানে লিখতে পারি এন্ড এ, যেহেতু এফ সমান কি? এন্ড এ যেহেতু, তাহলে আমরা দেখো এখান থেকে এই এক্সিলারেশনটা আমরা বের করে নিতে পারবো। এক্সিলারেশন সমান আমাদের কত হবে? কিউ ই ডিভাইডেড বাই, এখানে কত হবে? এন। জাস্ট এই ভ্যালুটা এর জায়গায় পুট করে দিবা। 2 ডিভাইডেড বাই এখানে কি হবে? কিউ ই ডিভাইডেড বাই এন, এখানে কত হবে? এক্স ডিভাইডেড বাই কত? ভি নট। প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। এখানে কিউ কি? চার্জ, ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে। তোমরা ইলেকট্রনের মাস জানো, x সমান আমি 30 মিটার দিয়ে দিয়েছি। ভি নট সমান কত? এখানে 0.01 সি। ইট মিনস সি এর ভ্যালুটা আমি বের করবো কি হবে? 0.01 ইন্টু লাইটের ভ্যালোসিটি কত? 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 মিটার পার সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেট করে ভি নটের ভ্যালুটা বের করে দিলাম। আশা করছি করে ফেলতে পারবে। পরবর্তী আমি একটু দ্রুত যাচ্ছি। দেখো এখন তোমাদের বইয়ের ম্যাথ গুলো, এগুলো বইতে তো একদম প্রত্যেকটা বইতে আছে। এখানে দেখো একটা ত্রিভুজ দেখলাম, এ বি সি একটা ত্রিভুজ। এখানে আমি 5 কুলম্ব চার্জ রাখলাম, এখানে 5 কুলম্ব চার্জ রাখলাম। আমি ধরে দিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা আমি এসআই সিস্টেমে ধরে নিচ্ছি 2 মিটার। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তোমাদেরকে মেনশন করে দেওয়া থাকবে এবং তোমাদেরকে রেগুলার বা ব্যালেন্স শেপের কোনো কিছু দেওয়া থাকবে, খুব ইরেগুলার কোনো জিনিস তোমাদেরকে দেওয়া হয় না। তাহলে এখানে দেখো আমরা সি বিন্দুতে যদি লব্ধি প্রাবল্যের মান নির্ণয় করতে পারি খুব সহজেই, এটা তোমরা পারবা, বইগুলোতে করে দেওয়া আছে। তারপর আমি একটা জিনিস বলে দিচ্ছি, এখানে আমি কি রাখছি? 5 কুলম্ব, এখানেও 5 কুলম্ব রেখেছি। তাহলে এখানে এই বিন্দুতে এখানে যে লব্ধি প্রাবল্য নির্ণয় করবো, সেখানে আমরা মনে মনে কত ধরে নিব? 1 প্লাস 1 ধনাত্মক চার্জ ধরে নিব। তাহলে এর জন্য কি হবে? একটা
ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা কোন দিকে যাবে, E1। আর E1 এর ফর্মুলা নিশ্চয় আর দেখানো লাগবে না, আমরা E1 এর ফর্মুলা বসিয়ে E1 এর মান নির্ণয় করব। এবং E2 ও কি করবে, একে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে E2 কোন দিকে চলে যাবে, এদিকে। তাহলে E2 এর মানটাও ইকুয়েশনে বসিয়ে আমরা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। এখন দেখো E1 আর E2 এর মধ্যবর্তী কোণ, এটা যেহেতু 2 মিটার করে দেওয়া আছে, অথবা তোমাদেরকে বলতে পারে একটা ত্রিভুজের 3টা বাহু সমান, তখন তুমি সেটাকে কি করে ধরে নিবা, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান সমান, সেটা কত, 60 ডিগ্রি। তাহলে আমরা জানি এটা অপোজিট অ্যাঙ্গেল, এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কত হবে, 60 ডিগ্রি। তাহলে তোমরা সামুদ্রিকের সূত্রের সাহায্যে আমরা খুব সহজে লব্ধি এটা পেয়ে যাব। এখানে কত হবে, E1 স্কয়ার প্লাস কত, E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos কত ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। এটা যদি না হয়ে আমি সাপোজ এটাকে মাইনাস করে দিলাম, এটাকে নেগেটিভ করে দিলাম, এটাকে নেগেটিভ করে দিলে কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু একটা জিনিস চেঞ্জ হবে, সেটা কি বলতো, সেটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। ডিরেকশনটা কিভাবে চেঞ্জ হবে, E1 প্লাস রেখেছি, আচ্ছা E2 প্লাস রেখেছি, E2 এদিকেই যাবে, কিন্তু E1 এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। E1 এর ডিরেকশন কোন দিকে যাবে, ও +1, তুমি যেহেতু সি বিন্দুতে রাখছো, ও কি করবে, ওকে রিপেল না করে ওকে অ্যাটাক করবে, অ্যাটাক করলে ও এদিকে ডিরেকশন হবে। তাহলে E1 এর ডিরেকশন তখন কোন দিকে চলে যাবে, এদিকে। E1 এর ডিরেকশন চলে যাবে এদিকে। তখন কি হবে, আমরা E1 E2 এর ভ্যালু তো সেম থাকবে, কোনো পরিবর্তনই আসবে না, শুধুমাত্র মধ্যবর্তী কোণ। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত, 90 ডিগ্রি, সরি এটা 90 ডিগ্রি, পুরো কোণটা কত, 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 120 ডিগ্রি। তখন এখানে কি হবে, 60 না বসিয়ে আমরা কি বসবো, শুধু 120 ডিগ্রি বসবো, তাহলে ভ্যালুটা হয়ে যাবে। এখন দেখো আমি সমান চার্জ দিয়েছি, এবং সমান চার্জ দিয়েছি, তাই তোমরা সহজে মান বের করে ফেলতে পারলা। এখন আমি তোমাদেরকে ডিরেকশন নির্ণয় করতে বললাম, একটার মানটা আমি চেঞ্জ করে দিলাম, এটাকে সাপোজ 2C করে দিলাম। 2C করে দিলে কি হবে, দেখো E1 এদিকেই যাবে, E1 এদিকেই যাবে, আর E2টা কোন দিকে যাবে, বিকর্ষণ করে E2টাও এদিকে যাবে, কিন্তু মানটা কমে যাবে, E2 এর মানটা কি হবে, কমে যাবে, E2 এর মানটা চেঞ্জ হয়ে যাবে, E2 এর মানটা চেঞ্জ হয়ে যাবে। এখন ডিরেকশন, আগের ডিরেকশন গুলো দুটো চার্জ সমান সমান ছিল বিধায় ওদের ডিরেকশনটা মাঝখান দিয়ে যেত, এখন কি মাঝখান দিয়ে যাবে, এখন আর মাঝখান দিয়ে যাবে না। এখন আমরা ধরে নিতে হবে, তুমি E1 অথবা E2 এর সাথে তোমার ট্যান থিটা দিয়ে যেভাবে তোমার ডিরেকশন নির্ণয় করেছো, যে কোনো একটার সাথে তোমরা কি করবা, এটাকে থিটা কোণ ধরে নিবা, থিটা কোণ ধরে এখন ডিরেকশন নির্ণয় করতে পারবা। আগের গুলোর ক্ষেত্রে তুমি 120 ডিগ্রি মাঝখান করে তুমি বলতে পারো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অক্ষের সাথে যাচ্ছে, কিন্তু এখানে তোমাকে ডিটারমাইন করতে হবে, ডিটারমাইন করে তুমি বলতে হবে যে কত ডিগ্রি করে যাচ্ছে, জাস্ট এটাই পার্থক্য। নেক্সট ওয়ান, এখানে দেখো আমি একটা চতুর্ভুজ নিয়েছি, চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি 4 মিটার করে, এখানে -5 দেখেছো, এখানে +3 কুলম, আমি সাইজ সিস্টেমে ধরে নিচ্ছি, এখানে +6 কুলম। আমি বললাম যে মধ্যবিন্দু ওতে প্রাবল্য কত, মধ্যবিন্দু ওতে প্রাবল্য E0 সমান কত হবে, সেটা নির্ণয় করো। নির্ণয় করলে আমরা জানি যে বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হয়, সেখানে আমাদেরকে একটা একক ধনাত্মক চার্জ আছে, এটা ধরে নিতে হয়। এখন এই চার্জের জন্য আমি এখানে প্রাবল্য নির্ণয় করব, সেটা কত আসবে, E1 নির্ণয় করবা। E1 তুমি খুব সহজে নির্ণয় করতে পারবা সূত্র বসিয়ে দিয়ে, শুধু ডিরেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা এই +1 এর ডিরেকশন কোন দিকে হবে, এদিকে। এখন দেখো এই +4 সাথে এটা কি করবে, এটা প্রাবল্য, আচ্ছা আমি চার্জগুলো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আগে এটা ধরে 2, তাহলে E2 সমান কত হবে, দেখো ও ওকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এই রেখা বরাবর বিকর্ষণ করে দিক হবে এদিকে, তুমি সূত্র বসিয়ে E2 নির্ণয় করতে পারবা। দেন E3, এখানে E3 তে আসো, E3 কি করবে, এখানে প্রাবল্য তুমি নির্ণয় করতে পারবা, E3 নির্ণয় করতে পারবা, কিন্তু ডিরেকশন হবে কোন দিকে, +1 কে সে কি করবে, বিকর্ষণ করবে, এটা কোন দিকে চলে যাবে, এদিকে চলে যাবে। আর এখানে আসো 4 এর জন্য E4 সমান কত আসবে, E4 সমান আমাদের কত আসবে, E4 সমান আমাদের অ্যাকর্ডিং টু ইকুয়েশনে যা আসে সেটা বের করবা,
E4 এর ডিরেকশন কোন দিকে হবে, সে +1 কে অবভিয়াসলি কি করবে, রিপিট করবে, তাহলে এটা এদিকে চলে যাবে। তাহলে এখন দেখো E1 E2 E3 E4 চারটা মান পেলাম, তার মধ্যে E1 আর E3 একই রেখা বরাবর, এরা কি একই দিকে ক্রিয়াশীল, তাহলে এখানে এদের জন্য আমি E1 প্রাইম ধরে নিব। E1 প্রাইম এরা যেহেতু একই রেখা বরাবর ক্রিয়াশীল, তাহলে এই দুটো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তোমরা ওই যে সামন্তরিকে যখন সূত্র পড়েছো, লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, লব্ধির মান সর্বোচ্চ কত 0 ডিগ্রি, আর বিপরীত দিকে হলে কত হয় 180 ডিগ্রি, তখন মাইনাস হয় E1 প্লাস E2। আর এখানে দেখো E2 আর E4 এরা কি পরস্পর বিপরীত দিকে, এটাকে আমি E2 প্রাইম ধরে নিই। E2 প্রাইম ধরে নিলে এটা কি হবে, E1 যেটা বড় তার থেকে তোমরা ছোটটা বিয়োগ করে দিবে, একটা 2 আর একটা 4, অ্যাপ্রক্সিমেট 4 লিখি, যেটা বড় তার থেকে তোমরা ছোটটা বিয়োগ করে দিবা। এখন আমরা কি পেলাম এখানে, E1 প্রাইম আর একটা E2 প্রাইম, কিন্তু আমি চেয়েছি কি লব্ধি প্রাবল্য, ইট মিনস E1 আর E2 এর লব্ধি প্রাবল্য। লব্ধি প্রাবল্য তোমরা নিশ্চয়ই ডিরেকশন দেখে লব্ধি প্রাবল্য নির্ণয় করতে পারবা। লব্ধি প্রাবল্য কিভাবে নির্ণয় করবো, এখন এখানে দেখো, তাহলে আমরা কি পেয়েছি, E1 আর E2 এর মান পেয়েছি। এখন লব্ধি প্রাবল্য আমরা E1 আর E2 দিয়ে নির্ণয় করবো। একটা ডিরেকশন এদিকে থাকবে, আরেকটা আমি মাইনাস করে একটা রেজাল্ট পাবো, ওটা ডিরেকশন ডিটারমাইন করে তখন আমরা কি করবো, E1 আর E2 এর লব্ধিটা আমরা এভাবে প্রাইম করে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, সামন্তরিক সূত্রের সাহায্যে আমরা বের করে ফেলতে পারবো। এখন দেখো এই বর্গক্ষেত্র দিয়ে আরেকটা অঙ্ক, এটা একটু ডিফারেন্ট, এটা একটু খেয়াল করো। এখানে দেখো আমি এই বিন্দুতে 4 কুলম চার্জ রাখলাম, 6 কুলম, এখানে 4 কুলম, এখানে 3 কুলম। আমি এই বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দিয়ে দিলাম 4 মিটার। আমি তোমাকে বললাম যে থার্ড বিন্দুতে অ্যাবসেন্ট কোনো কিছু নেই, তাহলে আমরা এখানে ডিনোট করি A B C D। থার্ড বিন্দুতে কোনো চার্জ দিলাম না, কোনো চার্জ না দিয়ে আমরা থার্ড বিন্দুতে বললাম যে এই বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ও দিক নির্দেশ করো। তখন একটু খেয়াল করতে হবে, এই থার্ড বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ও দিক নির্দেশ করার জন্য এখানে দেখো মানগুলো, এখানে কিন্তু 6, এখানে কিন্তু 3, এখানে কত 4। তাহলে এখন ফোর্থ বিন্দুতে যদি আমি প্রাবল্যের মান নির্ণয় করি, একক ধনাত্মক চার্জ রাখবো। একক ধনাত্মক চার্জ রাখলে এটার জন্য যে প্রাবল্য সৃষ্টি হবে সেটা কোন দিকে যাবে, আচ্ছা চিত্রটা এদিকে নিয়ে আসে, ওখানে তো লিখে আছে মানটা, দেখো 6 যে প্রাবল্যটা সৃষ্টি করবে সেটা কোন দিকে যাবে, E1, আমি ধরে নিচ্ছি সেটা E1, এদিকে গেল। এখান থেকে +3 কুলম, সি বিন্দুর +3 কুলম যে প্রাবল্য সৃষ্টি করবে সেটা কোন দিকে যাবে, এদিকে। আর এখানে কি আসলো 4 কুলম, এই 4টা আমি প্লাস রেখেছি, এটা মাইনাসও রাখতে পারতাম, 4 কুলমটাকে প্লাসও রাখতে পারতাম, মাইনাসও রাখতে পারতাম। তাহলে E2 যাচ্ছে E3 যাচ্ছে এদিকে, এটাকে 2 ধরে নিই। তাহলে এখানে এই 4 কুলমকে আমি প্লাসও ধরবো, মাইনাসও ধরতে পারবো। যদি প্লাস ধরি, যেহেতু এখানে একক ধনাত্মক চার্জ আছে, তাহলে এটা অবশ্যই কি করবে, বিকর্ষণ করে এদিকে চলে যাবে, এটা হবে E2। এখন দেখো মানগুলো যখন বের করতেছি, এখানে E1 E2 E3 তিনটা মান চলে এসেছে। তিনটা মানকে আমরা কিভাবে ক্যালকুলেট করব, প্রথমে আমি E1 আর E2 E3, প্রথমে E1 আর E3, এটা দেখো এদের মাঝখানে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা এদের লব্ধি বের করব। লব্ধি বের করতে পারবা নিশ্চয়ই, সামন্তরিকের সূত্রের সাহায্যে E1 স্কয়ার প্লাস কত E2 স্কয়ার, আর 90 ডিগ্রির কারণে এই টার্মটা 0 হয়ে যাবে। এই ইটা এই ই এর সাথে কি হবে, E2 এর সাথে কি হবে, অ্যাড হয়ে সাপোজ E প্রাইম হবে কত, E প্লাস E2। যদি এটা নেগেটিভ হতো তাহলে কি হতে, E মাইনাস E2, আর প্লাস হলে E প্লাস, আমাদের অঙ্কে প্লাস দিয়েছি তাই কি হবে, একই দিকে যাবে, তাই E প্লাস E2 হবে। আর যদি নেগেটিভ থাকতো তাহলে E মাইনাস E2 পাবো, তখন আমি লব্ধি প্রাবল্য মান পেয়ে যাবা। আর ডিরেকশন, এখন ডিরেকশনটা কিভাবে নির্ণয় করতে হয় আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমরা ধরে নিলাম যে এখানে প্রথমে E2 ছিল না, E2 আছে, এখানে ধরে নিচ্ছি E2 আছে। আমরা E1 আর E3 লব্ধি আমরা ধরে নিচ্ছি, যেহেতু এই চার্জগুলোর মান সমান না, এটা 6 এটা 3, আমরা ধরে নিলাম যে লব্ধিটা
E1 এর সাথে θ1 কোণ করে যাবে। θ1 কোণ করে গেলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা θ1 আমার কত হবে tan ইনভার্স, আমরা কার সাথে কোণ ধরেছি E1 এর সাথে, তাহলে এখানে E1 যাবে আর এখানে কত হবে E3, এখানে কত হবে এদের মাঝখানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে কি এটা 0 চলে আসবে, আর এখানে কত হবে E3 sin 90 sin 90 সমান 1, তাহলে E3/E2, তাহলে অবশ্যই তোমরা এখানে কি পাবে একটা ভ্যালু পাবে। এখন দেখো E2 এর ডিরেকশনটা কিভাবে নির্ণয় করব। E2 এর ডিরেকশনটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা θ1 তো পেয়ে গেলাম, θ1 পেয়ে গেলাম, যেহেতু এটার মান কম এটা আমরা θ1 পেয়ে গেলাম। এখন E2 কোন দিক দিয়ে যাবে, E2 এরটা আমি ধরে নিচ্ছি যে E1 এর সাথে E1 আর E3 এই দুটোর রেজাল্টেন্ট কত ছিল, এই ডিরেকশন ছিল, এটা প্রথম দুটোর এই ডিরেকশনে যাচ্ছিল। এখন সেকেন্ডটা এটা কি কর্ণ বরাবর যাচ্ছে, এটা কর্ণ বরাবর যাচ্ছে, ইট মিন্স এটা কি করবে, আমরা জানি এই কোণটা সমান 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। তাহলে এখন এটা আমি ধরে নিচ্ছি এই প্রথম যে কোণটা উৎপন্ন হয়েছে তার সাথে একটি হলো θ2 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, সে তার সাথে θ কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে θ যদি আমি বের করতে চাই তাহলে আমি কি করব, এখানে কিভাবে লিখবো, এটা কার সাপেক্ষে E1 আর E2 এর লব্ধির সাপেক্ষে। এখানে আমাদের জাস্ট আমরা যে এখানে লিখবো পাশে যে আমরা কোনটা লিখি যে tan ইনভার্স, এখানে দেখো লব্ধির সাথে লব্ধি কত, এই দুটো লব্ধি কত ছিল E1, ওটা তো মুছে ফেললাম, E1 আর E3 একটা লব্ধি ছিল, ওই লব্ধির সাথে সাপোজ ও θ কোণ উৎপন্ন করেছে, θ কোণ উৎপন্ন করলে আমরা এখানে যার সাথে কোণ উৎপন্ন করেছে সেটা তো লিখবো, সেটা আমরা যার সাথে কোণ উৎপন্ন করেছে সেটা নিচে লিখবো, আর অন্যটা আমরা কি করব উপরে লিখবো। উপরে লিখে এখানে এই জায়গাটাতে আসবে আমাদের কত 45 ডিগ্রি মাইনাস আমি যে কোণটা θ1 পাবো এই কোণের মানটা বসাতে হবে 45 ডিগ্রি মাইনাস। পুরো অঙ্কটা করার আসলে রেকর্ডিং ক্লাসের সময় হবে না এতটুকু, এই 45 ডিগ্রি মাইনাস জাস্ট এটা বলার জন্য আমি এতটুকু করেছি। এই থেটাটা হবে যে 45 ডিগ্রি মাইনাস θ1 করলে তুমি থেটার মান পাবা নিশ্চয়, থেটার মানটা তোমাকে কি করতে হবে θ1 এর সাথে যোগ করে দিতে হবে। এই যে থেটাটা পাবা সেটা কি করতে হবে θ1 এর সাথে যোগ করে দিলে আমি থেটা প্রাইম মানে মূল এই পুরো সিস্টেমের কত ডিগ্রি কোণে যাচ্ছে θ1 প্লাস এখন যে থেটাটা পাবা এই দুটো যোগ করলে আমরা থেটা প্রাইম অথবা θ2 পাবো। এভাবে এই অঙ্কটা করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আরেকটা সিস্টেম আছে, খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা একটু বলে দিই। এখানে দেখো E1 E2 আর E3, এটা ওটা আরেকটু সহজ, E1 E2 আর E3। এখানে দেখো E1 এদিকে যাচ্ছে, E2 এদিকে যাচ্ছে, এটা কর্ণ বরাবর নিশ্চয়ই 90 ডিগ্রিকে অর্ধেক করে মানে ইকুয়ালি ডিভাইড করে সে যাবে, এটা E3। আমরা এটাকে কম্পোনেন্টে ডিভিশন দিয়ে করতে পারি, ওটা অনেকটা ইজি হবে আমার মনে হয়। E1 1x, ঠিক আছে, E এর দুটো কম্পোনেন্ট থাকবে, E অনুভূমিক রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 0 ডিগ্রি কোণ, তাহলে এখানে কি হবে E1 cos 0 ডিগ্রি, E2 এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 45 ডিগ্রি, তাহলে কত হবে এখানে x এর কম্পোনেন্ট গুলো আনছি শুধু x অক্ষ বরাবর, তাহলে এখানে কত হবে E2 কত হবে cos কত হবে 45 ডিগ্রি, E2 cos 45 ডিগ্রি, তাহলে E3 এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অনুভূমিক রেখার সাথে 90 ডিগ্রি, তাহলে এখানে কত হবে E3 cos 90 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে y অক্ষ বরাবর এটা কম্পোনেন্ট গুলো কি হবে 1 না দিয়া EY সমান কত হবে E1 কত হবে, এখানে জাস্ট সাইন গুলো আসবে, sin 0 ডিগ্রি, এখানে কত আসবে E2 sin 45 ডিগ্রি, এখানে কত আসবে E3 cos sin 90 ডিগ্রি। আমরা খুব সহজে EX EY পেয়ে যাব, আমার মনে হয় এটাই সহজ হবে। যখন তিনটা বল করে এক বিন্দুতে ক্রিয়া করে E সমান কত পাবা x আর y এর মাঝখানে কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে EX স্কয়ার প্লাস EY স্কয়ার পাবা। আর
ওয়াই টার্মটা 90 ডিগ্রির জন্য 0 হয়ে যাবে, আর সেটা হবে সিম্পল। একই মান পাবা তোমরা ই ওয়াই ডিভাইডেড বাই ই এক্স। হোপফুলি পারবা, এভাবে করে সহজেই পারবা। আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখো রেগুলার শেপের অবজেক্টের ক্ষেত্রে আমি বলেছি আমরা ব্যালেন্স বা রেগুলার শেপের অবজেক্ট গুলো দিয়ে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো ইয়ে করা হয়, মানে আমরা এস্টাবলিশ করি। এখন দেখো এখানে একটা ষড়ভুজ নিলাম, এই ষড়ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নিয়ে আমি বললাম যে এটা কেন্দ্র বিন্দুতে প্রাবল্য কত। কেন্দ্র বিন্দুতে প্রাবল্য কি হবে, প্রাবল্য মান তো খুব ভালোভাবে নির্ণয় করতে পারবা তোমরা। এখানে দেখো সবগুলো 3 কুলম নিয়েছি, তাহলে ও ওকে কি করবে, বিকর্ষণ করবে, প্রাবল্যের মান নির্ণয় করবা। আর আমরা এখানে এটাকে আমরা 1 2 এটাকে 3 4 5 6, তাহলে দেখো এখানে এই প্রথমে আমি 1 থেকে নির্ণয় করি। 1 এখানে কি করবে, প্রাবল্যের মান নির্ণয় করবা, আর ও কে কি করবে, +1 কে বিকর্ষণ করবে। এরপর 2 এর জন্য মান নির্ণয় করবা, ও কে বিকর্ষণ করবে। 3 এর জন্য মান নির্ণয় করবা, ও কে বিকর্ষণ করবে। 4 এর জন্য মান নির্ণয় করবা, ও কে বিকর্ষণ করবে, ও কে বিকর্ষণ করবে, এটাও বিকর্ষণ করবে। এখন দেখো বিকর্ষণ করলে এখন কি হবে, এখন এই যাবে, এটাকে আমি যোগ করে দিই, এটা এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, একই দিকে না, পরস্পর বিপরীত দিকে। তাহলে এটা এটাকে ক্যান্সেল করে দিবে, এটা ক্যান্সেল করে দিবে, এটা এটাকে ক্যান্সেল করে দিবে। ইট মিন্স মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে 0। মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে কত, 0। এটা যদি না করে আমি যে কোনো একটা সাইড খালি রাখতাম, এখানে কোনো আমি চার্জ দিলাম না, তখন প্রাবল্যের মান আমি পেতাম। তখন এই চারটা ক্যান্সেলেশন হয়ে যেত। আমি এই বিন্দুতে আচ্ছা এখানে রাখলাম, এখানে বললাম যে তড়িৎ প্রাবল্যের মান কত, তাহলে নিশ্চয়ই এই চার্জটা তো কাউকে দিয়ে ক্যান্সেলেশন হতো না। তাহলে এখানের জন্য তুমি যে প্রাবল্যের মানটা পাবা, এটাই হবে কি কেন্দ্রবিন্দুতে প্রাবল্য, এবং সেটা ডিরেকশন হবে এদিকে। আমরা জানি যে এই বাহুগুলোর মান সমান। এটা কি সুষম ষড়ভুজ, ষড়ভুজের মাঝখানে কি হয়, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। আমরা তেমন অষ্টভুজের জন্য দিতে পারি, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। তেমন আমরা ঘনকের জন্য দিতে পারি, ঘনকের প্রত্যেকটা বাহু, এই ঘনকের কেন্দ্রবিন্দুতে আমি যদি বলে দিই তড়িৎ প্রাবল্য কত, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, √3a। তাহলে এটা কি কর্ণের দৈর্ঘ্য 50% যাবে, 50% গেলে এটা কত হবে, √3a ডিভাইডেড বাই 2। আর তোমরা ইজিলি কি করতে পারবা, প্রাবল্যের মানটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। চার্জের মান তো আমরা প্রত্যেকটা মাথায় দিয়ে রাখবো, চার্জের মানটা বের করে তোমরা মধ্যবিন্দু দূরত্বটা শুধু দেখে দিলাম, √3 ডিভাইডেড বাই a। বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই আমরা দিয়ে দিব। এখানে বাহুর দৈর্ঘ্য অবশ্যই দেওয়া থাকবে, সাপোজ আমি ধরে দিলাম যে 0.1 মিটার করে আছে, 0.1 মিটার করে আছে। এরকম করে প্রত্যেকটাতে বাহুর দৈর্ঘ্য চার্জ দেওয়া থাকবে। শুধু তোমরা ডিরেকশন চিন্তা করবা, ওইখানে কি হবে, ঘনকের ক্ষেত্রে কয়টা কোণ আসবে, 8টা কোণ, 8টা কোণ আসবে। 8টা কোণের জন্য আমরা নিশ্চয়ই আমরা মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় করে প্রাবল্যের মান নির্ণয় করতে পারবো। আর এখানে প্লাস দেওয়া আছে নাকি মাইনাস দেওয়া আছে সেটা দেখে আমরা ডিরেকশন নির্ণয় করে ক্যান্সেল আউট হলে ক্যান্সেল করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। একই দিকে হলে যোগ করে দিব, বিপরীত দিকে হলে বিয়োগ করে দেবো। আজকের জন্য এখানে খুব হাফেজ।